এনসিপির কি অন্তর্দহন শুরু হয়েছে? রাজনীতির মাঠে যারা খুব দ্রুত উত্থান ঘটায় তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় সেই গতি ধরে রাখা। হয়তো সেই কঠিন বাস্তবতার মুখোমুখি এখন দাঁড়িয়ে নাহিদ হাসনাতদের দল। সুযোগ ছিল হাতের নাগালে, জনসমর্থনের ঢেউও ছিল অনুকূলে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঢেউকে ভোটের রূপ দিতে পারেনি তারা। তার উপর পাশের দেশ নেপালের সাম্প্রতিক রাজনৈতিক অভিজ্ঞতা যেন আয়নার মতো সামনে তুলে ধরেছে এক কঠিন প্রশ্ন। যেখানে নেপালের তরুণরা আন্দোলন সফল করে সরকার গঠন করতে পারে, সেখানে বাংলাদেশে কেন সেই সম্ভাবনা বাস্তবে রূপ পেল না? এই প্রশ্নের উত্তর খুঁজতেই হয়তো নতুন ছক কষছে এনসিপি। বাংলাদেশে জাতীয় নির্বাচন হয়েছে 12ই ফেব্রুয়ারি, তার ঠিক এক মাসেরও কম সময়ের মধ্যে নির্বাচন হয়েছে নেপালে। দুই দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বড় মিল ছিল। দুই দেশেই গণ অভ্যুত্থান ঘটেছে তুলনামূলক কাছাকাছি সময়ে। বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলন শুরু হয়েছিল 24শে জুলাইয়ে, আর নেপালে 25শে সেপ্টেম্বরে। সময়ের ব্যবধান খুব বেশি না হলেও ফলাফলের ব্যবধান ছিল চোখে পড়ার মতো। বাংলাদেশে নির্বাচনের ফলাফল সবাই জানে। তারেক রহমানের নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি জোট। অন্যদিকে নেপালে ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্ব দেওয়ার শক্তিই নির্বাচনে জিতে সরকার গঠন করেছে। এই বৈপরীত্যই এখন বাংলাদেশের নতুন রাজনৈতিক শক্তিগুলোর জন্য সবচেয়ে বড় শিক্ষার জায়গা হয়ে দাঁড়িয়েছে। এনসিপির ভেতরে যে চাপা অস্থিরতা তৈরি হয়েছে, সেটার পেছনে রয়েছে প্রত্যাশা আর বাস্তবতার ফারাক। মাত্র 20 মাস আগেও ধারণা করা হচ্ছিল নতুন নির্বাচনে একটি বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে এনসিপি। অনেকেই মনে করেছিলেন তরুণদের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক বিকল্প তৈরি হবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই জৌলুস কিছুটা ম্লান হয়েছে। মাঠের শক্তি থাকলেও সংগঠনের গভীরতা, অভিজ্ঞতা আর কৌশলগত সিদ্ধান্তের জায়গায় দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অন্তর্বর্তী সরকারের পুরো সময়টাতে যদি তারা দল গঠনের পরিবর্তে একটি বিস্তৃত আন্দোলনের প্ল্যাটফর্ম হিসেবেই নিজেদের ধরে রাখত, তাহলে হয়তো জনসমর্থনের ভিত্তিটা আরও শক্ত হতো। আবার অন্য একটি মত হলো, দীর্ঘমেয়াদী রাজনীতিতে টিকে থাকতে হলে দল গঠন করা ছাড়া উপায় ছিল না। কিন্তু সবচেয়ে বড় সমালোচনাটা এসেছে একটি কৌশলগত সিদ্ধান্তকে ঘিরে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া একটি নতুন শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার বদলে অতীতের বিতর্কিত রাজনৈতিক শক্তির সঙ্গে জোটে যাওয়ায় তরুণদের একটি বড় অংশের আস্থা হারিয়েছে তারা। অনেক বিশ্লেষক এটাকে নীতিগত ভুল হিসেবেই দেখছেন। এখন প্রশ্ন হচ্ছে, দল গঠনের 1 বছর পর হঠাৎ করে কেন নতুন করে মাস্টার প্ল্যান সাজানোর প্রয়োজন দেখা দিল? এর উত্তর খুঁজতে গেলে চোখ রাখতে হবে সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায়। নেপালের নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই এনসিপিকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহল, সব জায়গাতেই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যদি নেপালের তরুণরা সফল হতে পারে, তাহলে বাংলাদেশের তরুণরা কেন পারল না? এই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন নতুন কৌশল নিচ্ছে এনসিপি। কারণ তারা বুঝতে পেরেছে শুধু আবেগ দিয়ে রাজনীতি চলে না। সংগঠন, নেতৃত্ব, স্থানীয় ভিত্তি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা সব কিছু মিলিয়েই তৈরি হয় একটি শক্তিশালী রাজনৈতিক দল। সংসদে মাত্র 6টি আসন পাওয়া, এটা সংখ্যার দিক থেকে ছোট হলেও রাজনৈতিকভাবে একটি বড় বার্তা দিয়েছে। কোটি তরুণের প্রতিনিধিত্বের দাবি নিয়ে যারা মাঠে নেমেছিল, তাদের জন্য এই ফলাফল ছিল এক ধরনের সতর্ক সংকেত। আর সেই সংকেতই এখন তাদের নতুনভাবে ভাবতে বাধ্য করছে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছিল, জনপ্রিয় রাজনীতিবিদ রুমিন ফারহানা নাকি এনসিপিতে যোগ দিতে পারেন। বিভিন্ন প্রোফাইল থেকে তাকে অভিনন্দন জানিয়ে পোস্টও করা হয়েছিল, কিন্তু তিনি নিজেই স্পষ্ট করে বলেছেন এটি নিছক গুজব। তবে একই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ তথ্যও সামনে এসেছে। জুলাইকে সামনে রেখে তাকে দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিল এনসিপি। শুধু তাই নয়, বর্ষিয়ান রাজনীতিবিদ মঞ্জুর আলমের সঙ্গেও যোগাযোগের চেষ্টা চলছে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। এই ঘটনাগুলো দেখেই বোঝা যায় এনসিপি এখন অভিজ্ঞ নেতৃত্ব এবং জনপ্রিয় মুখ যুক্ত করার মাধ্যমে নিজেদের সাংগঠনিক ভিত্তি শক্ত করতে চাইছে। তারকা রাজনীতিবিদদের দলে টানতে পারুক বা না পারুক, মাঠ পর্যায়ে সংগঠন গড়ার কাজে জোর দিয়েছে এনসিপি। চলতি মাসের প্রথম সপ্তাহেই গাজীপুরে 1,500-এর বেশি সমর্থক তাদের দলে যোগ দিয়েছেন। এর মধ্যে মুক্তিযোদ্ধা, সাবেক সেনা কর্মকর্তা
আইনজীবী সহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। এটি শুধু সংখ্যার দিক থেকে নয়, প্রতীকী দিক থেকেও গুরুত্বপূর্ণ, কারণ একটি রাজনৈতিক দলের শক্তি শেষ পর্যন্ত নির্ভর করে তার স্থানীয় ভিত্তির উপর। এনসিপি এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে স্থানীয় সরকার নির্বাচনকে। জাতীয় নির্বাচনে একটি বড় ঘাটতি ছিল স্থানীয় পর্যায়ে সংগঠনের দুর্বলতা। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার তারা নিজ থেকে সংগঠন গড়ার কৌশল নিয়েছে। ইতোমধ্যে ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচনে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। এই পদক্ষেপটি শুধু নির্বাচনে অংশ নেওয়ার জন্য নয়, বরং দীর্ঘমেয়াদে রাজনৈতিক উপস্থিতি দৃশ্যমান করার একটি কৌশল হিসেবেই দেখা হচ্ছে। এই অবস্থান থেকে ঘুরে দাঁড়াতে হলে এনসিপির সামনে কয়েকটি বড় চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, তাদের একটি স্পষ্ট রাজনৈতিক আদর্শ ও কর্মসূচি তুলে ধরতে হবে, যাতে ভোটাররা বুঝতে পারে এই দলটি অন্যদের থেকে আলাদা কেন। এর আগেও তারা কাজটি করেছিল, কিন্তু কৌশলগত সিদ্ধান্ত পিছিয়ে যাওয়ায় কাল হয়েছে তাদের। দ্বিতীয়ত, স্থানীয় পর্যায়ে শক্ত সংগঠন গড়ে তুলতে হবে, কারণ বাংলাদেশের রাজনীতিতে শেষ পর্যন্ত ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেটওয়ার্কই নির্বাচন নির্ধারণ করে। তৃতীয়ত, তরুণদের আবেগকে বাস্তব রাজনৈতিক শক্তিতে রূপান্তর করতে হলে অভিজ্ঞ নেতৃত্বের সঙ্গে নতুন নেতৃত্বের সমন্বয় ঘটাতে হবে। সবচেয়ে বড় কথা, সময় এখনও তাদের হাতে আছে। ইতিহাস বলছে, অনেক রাজনৈতিক দল প্রথম নির্বাচনে ব্যর্থ হলেও পরবর্তী সময়ে শক্তিশালী হয়ে ফিরে এসেছে। কিন্তু সেই প্রত্যাবর্তনের জন্য দরকার ধৈর্য, কৌশল আর বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা। সুতরাং এনসিপির সামনে পথ বন্ধ হয়ে যায়নি, বরং এখনই ঠিক করার সময় তারা কি শুধুই একটি আন্দোলনের স্মৃতি হয়ে থাকবে, নাকি সত্যিকার অর্থে একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক শক্তিতে পরিণত হবে।